যিনি খুন হয়েছেন তার নাম মোহনলাল বিশ্বাস। লোকটি খুব ধনী, আর তার বয়স 60-এর কম নয়। মোহনবাবুর বাড়ির পিছনেই একটি 60-65 গজ লম্বা বাগান, তারপরে একটি ছোট রাস্তার উপরে ভূপতিবাবুর বাড়ি। ডাক্তারের মতে মৃত্যুর কারণ হচ্ছে কোন রকম তীব্র বিষ। মনের বন্দরে দাঁড়িয়ে নোয়ার গল্প জাহাজ এখন শুধু গল্পের সাগরে পাড়ি দেওয়ার অপেক্ষা। এই ছাড়লো গল্প জাহাজ। উঠে পড়ুন শিগগিরই। রকমারি গল্পের 7 সমুদ্র পেরিয়ে চলুন আমরা যাই অনন্য এক আনন্দ সাগরে। নোয়ার গল্প জাহাজ। হেমেন্দ্র কুমার রায়ের গল্প অগাধ জলের রুই কাতলা। পাঠ সন্দীপ দে। গল্প অগাধ জলের রুই কাতলা। টেলিফোনের রিসিভারটা ধরে বিমল বললে, হ্যালো, কে? সুন্দরবাবু? নমস্কার মশাই, নমস্কার। কি বলছেন? আমাদের দরকার? কেন বলুন দেখি? পরামর্শ করবেন? কিসের পরামর্শ? রহস্যময় হত্যাকাণ্ড, আসামি নিরুদ্দেশ। তা কিন্তু সেজন্য আমাদের সঙ্গে পরামর্শ করে কি হবে বলুন? আমরা তো ডিটেকটিভ নই। আপনার ডিটেকটিভ বন্ধু জয়ন্তবাবুর কাছে যান না। হ্যাঁ, তিনি অন্য একটা মামলা নিয়ে কলকাতার বাইরে গিয়েছেন। ও হ্যাঁ, না না, আসতে ইচ্ছা হয় আসুন, কিন্তু আমরা বোধহয় আপনার কোনো কাজেই লাগবো না। কারণ গোয়েন্দাগিরিতে আমরা হচ্ছি নিতান্ত গোলা ব্যক্তি, কিছুই জানি না বললেও চলে। হ্যাঁ, কি বলছেন? আমাদের উপর আপনার গভীর বিশ্বাস। ধন্যবাদ ধন্যবাদ। এখানে সে চা খাবেন? বেশ তো, গোটা দুয়েক এক পোচ পেলেও খুশি হবেন। হ্যাঁ, 4টে পোচ পেলে আপত্তি করবেন না? তথাস্তু। রিসিভারটা রেখে দিয়ে বিমল ফিরে বললে, বাঘা, রামহরিকে ডেকে আনতো। বাঘা তখন উপর দিকে মুখ তুলে লেজ নাড়তে নাড়তে ভাবছিল দেয়ালের গা থেকে ওই টিকটিকিটাকে কি উপায়ে নিচে টেনে নামানো যায়। বিমলের ফরমাস শুনে সে তখনই ঘর থেকে বেরিয়ে গেল। মানুষের ছোট ছোট কোনো কোনো কথা কুকুর হলেও বাঘা বেশ বুঝতে পারত। যারা কুকুর পোষেন তাঁরাই এ কথা জানেন। একটু পরে বাইরে থেকে রামহরির গলা পাওয়া গেল। ছাড় ছাড় ছাড়, ওরে হতচারা, আরে কাপড়ে ছিঁড়ে যাবে, এমন ছিঁড়ে চোখ ধরিবাজ কুকুর তো আমি কখনো দেখিনি। তারপরেই দেখা গেল রামহরির কোঁচার খুঁট কামড়ে ধরে বাঘা তাকে টানতে টানতে ঘরের ভিতরে এনে হাজির করলে। রামহরি বললে, খোকাবাবু, তুমি বুঝি বাঘাকে আমার পেছনে লেলিয়ে দিয়েছ? বিমল হেসে বলল, লেলিয়ে দিইনি, তোমাকে ডেকে আনতে বলেছি। শোনো রামহরি, মিনিট 10-এর মধ্যে ইন্সপেক্টর সুন্দরবাবু এখানে এসে পড়বেন। তিনি তোমার হাতে তৈরি চা আর এক পোচের পরম ভক্ত। অতএব বুঝেছ? রামহরি ঘাড় নেড়ে বলল, সব বুঝেছি। কুমার ঘরের এক কোণে বসে একখানা মাসিক পত্রিকার পাতা উল্টাচ্ছিল। মুখ তুলে বললে, আর বুঝেছ রামহরি, আমাদের পেটেও যে খিদে নেই এমন কথা কিন্তু জোর করে বলতে পারি না। রামহরি বললে, সব বুঝেছি। তোমরা দুটিতে যে বাঘার মতোই পেটু সেটা আমি খুব ভালো করেই জানি। খাবারের নাম শুনলেই তোমাদের খিদে পায়। কুমার বললে, খাবারের নাম তো দূরের কথা রামহরি, তোমার নাম শুনলেই আমার খিদের ঘুম ভেঙে যায়। বুঝেছ? সব বুঝেছি। ভয় হয় এইবার কোনদিন হয়তো আমাকে গপ করে গিলে ফেলতে চাইবে। বলতে বলতে রামহরি বেরিয়ে গেল। বিমল বললে, কুমার, সেই ড্রাগনের দুঃস্বপ্ন মামলার পর থেকেই আমাদের উপরে সুন্দরবাবুর বিশ্বাস খুব প্রবল হয়ে উঠেছে দেখছি। কি একটা হত্যাকাণ্ড তদবির করার ভার পড়েছে তাঁর উপর, তাই নিয়ে তিনি আমাদের সঙ্গে পরামর্শ করতে আসছেন। কুমার বললে, হত্যাকাণ্ডটা নিশ্চয়ই রহস্যময়, নইলে পরামর্শের দরকারই হতো না। অল্পক্ষণ পরেই মোটরের ভেঁপুর আওয়াজ শুনে বিমল পথের ধারে জানালার কাছে গিয়ে দেখলে গাড়ির ভিতর থেকে আত্মপ্রকাশ করছে সুন্দরবাবুর কাঁসা রেকাবির মতো তেলা টাক এবং ধামার মতো মস্ত ভুঁড়ি। বিমল হাঁকলে, রামহরি,
অতিথি দ্বার দেশে, তুমি প্রস্তুত হও। টেবিলের উপরে তখনও চা এবং খাবারের ধ্বংসাবশেষ পড়েছিল। বিমল সোফার উপর ভালো করে বসে বললে, হ্যাঁ সুন্দরবাবু, এইবার তাহলে আপনার হত্যাকাণ্ডের বিবরণ শুরু করুন। সুন্দরবাবু বললেন, তাহলে শুনুন। যিনি খুন হয়েছেন তার নাম মোহনলাল বিশ্বাস। লোকটি খুব ধনী, আর তার বয়স 60-এর কম নয়। তিনি নিজের বাড়িতে একলাই বাস করতেন, কারণ তার স্ত্রী পুত্র কেউ আর বেঁচে নেই। আত্মীয়দের মধ্যে আছেন কেবল এক ভাগিনেও, তিনি বর্তমানে তার বিষয়ের উত্তরাধিকারী। তার নাম ভূপতিবাবু। কিন্তু তিনিও মোহনবাবুর বাড়িতে থাকেন না। তার প্রথম কারণ, ভূপতিবাবু বেড়াতে আর শিকার করতে ভালোবাসেন, তাই 3 বছর ধরে ভারতের বাইরে নানা দেশে ঘুরে বেড়াচ্ছেন। আর দ্বিতীয় কারণ হচ্ছে, কলকাতায় ভূপতিবাবুরও নিজের বাড়ি আছে। মোহনবাবুর বাড়ির পিছনেই একটি 60-65 গজ লম্বা বাগান, তারপরে একটি ছোট রাস্তার উপরে ভূপতিবাবুর বাড়ি। মাসখানেক আগে মোহনবাবু নিউমোনিয়া রোগে আক্রান্ত হন। তার অবস্থা এমন খারাপ হয়ে পড়ে যে ভূপতিবাবু খবর পেয়ে বিদেশ থেকে চলে আসেন। তিনি তখন রেঙ্গুনে ছিলেন। তারপর কিন্তু মোহনবাবুর অবস্থা আবার ভালোর দিকে ফিরতে থাকে। ডাক্তারবাবুদের মতে ভূপতিবাবুর আশ্চর্য সেবা শুশ্রূষার গুণেই মোহনবাবুর অবস্থা আবার উন্নত হয়। কিন্তু যম তাকে ছাড়লে না। তার কাল ফুরিয়েছিল। পরশুদিন দুপুরবেলায় মোহনবাবু দোতলার ঘরে বিছানার উপর আধশোয়া অবস্থায় খবরের কাগজ পড়ছিলেন। ঘরের ভিতরে আর কেউ ছিল না। পাশের ঘরে ছিল নার্স। মোহনবাবুর ঘরে ঢুকবার দরজা আছে একটি মাত্র। সেই দরজার সামনেই বারান্দার উপর মাদুর বিছিয়ে বিশ্রাম করছিল বাড়ির পুরনো চাকর চন্দর। তাকে এড়িয়ে বা ডিঙিয়ে কোনো লোকের ঘরের ভিতরে ঢোকবার কোনো উপায়ই ছিল না। সে ছেলেবেলা থেকে এই বাড়িতে কাজ করছে। চন্দর এতই বিশ্বাসী লোক যে সকল রকম সন্দেহের অতীত। ভূপতিবাবু তখন আহার ও বিশ্রাম করবার জন্য নিজের বাড়িতে গিয়েছিলেন। বাড়ির সদর দরজায় ছিল দারোয়ান। সে বলে, বাইরে থেকে কোনো লোক বাড়ির ভিতরে ঢোকেনি। চন্দর বলে, সে সম্পূর্ণ সজাগ ছিল, বারান্দা দিয়ে কোনো লোক তাকে পেরিয়ে ঘরের ভিতরে যায়নি। বেলা তখন 1:30। ঘরের ভিতর থেকে মোহনবাবু হঠাৎ উচ্চস্বরে আর্তনাদ করে উঠলেন। সেই চিৎকার শুনে পাশের ঘর থেকে নার্স ছুটে এলো। চন্দরও ধর্মর করে উঠে দাঁড়ালো। তারপর তারা দুজনেই একসঙ্গে দরজা ঠেলে মোহনবাবুর ঘরের ভিতরে ঢুকে পড়ল। মোহনবাবুর মুখ দিয়ে তখন ফেনা উঠছে, গলা দিয়ে বেরোচ্ছে গুঁ গুঁ আওয়াজ। দেখতে দেখতে তার জ্ঞান লুপ্ত হয়ে গেল। নার্স ও চন্দর দুজনেই নিশ্চিতভাবে বলেছে যে ঘরের ভিতরে মোহনবাবু ছাড়া দ্বিতীয় ব্যক্তি ছিল না। খবর পেয়ে ভূপতিবাবুও বাড়ি থেকে ছুটে এলেন। তখনই ডাক্তারও এসে পড়লেন। কিন্তু তার সামনেই অল্পক্ষণ পরেই মোহনবাবুর মৃত্যু হলো। ডাক্তারের মতে মৃত্যুর কারণ হচ্ছে কোন রকম তীব্র বিষ। অকারণে বিষের সৃষ্টি হয় না। মোহনবাবুর কাঁধের উপরে বিদ্ধ হয়েছিল অদ্ভুত একটি অস্ত্র। এমন অস্ত্র আমি জীবনে দেখিনি। এটা যে বিষাক্ত তাতে আর কোনো সন্দেহ নেই। এই দেখুন বলে সুন্দরবাবু মোড়কের ভেতর থেকে খুব সন্তর্পণে কাঠির মতো একটা জিনিস বার করলেন। বিমল সাগ্রহ হয়ে সেটিকে নিয়ে পরীক্ষা করতে লাগলো। লম্বায় সেটি 1 বিঘত, চওড়ায় নরুনের চেয়ে মোটা নয়। তার মুখটা তীক্ষ্ণ, আর একদিকে ইঞ্চিখানেক লম্বা একটা শোলার চোঙা বা নল বসানো। বিমল বললে, সুন্দরবাবু, এই কাঠিটি কোন কাঠ দিয়ে তৈরি বুঝতে পারছেন? না, সাগু কাঠ দিয়ে। কাঠ ফাট নিয়ে এখন আমার মাথা ঘামানোর সময় নেই, বুঝলেন। আমাদের এখন জানা দরকার ওই বিষাক্ত কাঠের সূচ দিয়ে মোহনবাবুকে আঘাতটা করলে কি? অস্ত্রটা তো আর আকাশ থেকে খসে পড়েনি। কুমার বললে, তা কার উপর আপনার সন্দেহ হয়? কপাল দোষে সন্দেহ করা কোনো লোকই পাচ্ছি না। ঘরের আশেপাশে হাজির ছিল কেবল 2 জন লোক, নার্স আর চন্দর। কিন্তু মোহনবাবুকে খুন করবে তারা কোন উদ্দেশ্যে? মোহনবাবুর ঘরের ভিতর থেকে টাকা বা দামি কোনো জিনিস চুরিও যায়নি। তার মৃত্যুতে তাদের কোনো লাভ নেই, বরং লোকসান আছে। মোহনবাবুর মৃত্যুর জন্য লাভ হবে খালি ভূপতিবাবুর।
কারণ তিনি তার 20 লাখ টাকা দামের সম্পত্তির মালিক হবেন। কিন্তু তার উপরেও সন্দেহ করবার উপায় নেই, কারণ প্রথমত ঘটনার সময় তিনি যে নিজের বাড়িতেই ছিলেন এ প্রমাণ আমি পেয়েছি। দ্বিতীয়ত দারোয়ানের চোখ এড়িয়ে এ বাড়িতে আর চন্দরের চোখ এড়িয়ে মোহনবাবুর ঘরে ঢোকা তার পক্ষে অসম্ভব। তৃতীয়ত তিনি যদি মোহনবাবুর মৃত্যু চাইতেন তবে সেবা শুশ্রূষা করে তাকে নিউমোনিয়ার কবল থেকে উদ্ধার করতেন না। চতুর্থত মোহনবাবুর মৃত্যুতে তিনি এমন কাতর হয়ে পড়েছেন যে তার বলা যায় না। ভালো কথা, এটা আপনাকে বলা হয়নি এখনো। ভূপতিবাবু অঙ্গীকার করেছেন মোহনবাবুর হত্যাকারীকে যে ধরে দিতে পারবে তাকে তিনি 20,000 টাকা পুরস্কৃত করবেন। বিমল বললে, বলেন কি, 20,000 টাকা? হ্যাঁ, সেই জন্য তো মামলাটা নিয়ে এত বেশি মাথা ঘামাচ্ছি। কিন্তু হায়রে, ব্যাপার যা দেখছি হত্যাকারী নাগাল পাওয়া একরকম অসম্ভব বললেও চলে। আমার কপালটাই বড় মন্দ। বিমল খানিকক্ষণ বসে রইল চুপচাপ, তার দৃষ্টি নিবদ্ধ সাগু কাঠের সেই কাঠিটির দিকে। তারপর সে বললে, 20,000 টাকা পুরস্কার? এ লোভ সামলানো শক্ত। আচ্ছা সুন্দরবাবু, এ বিষয় নিয়ে আমি ভূপতিবাবুর সঙ্গে কথাবার্তা কইতে চাই। সুন্দরবাবু বললেন, বেশ তো, এখনই আমার সঙ্গে চলুন না। ভূপতিবাবুর বাড়িখানি বড় নয়, কিন্তু দিব্য সাজানো গোছানো। তিনি বৈঠকখানাতেই বসেছিলেন। সুন্দরবাবু তার সঙ্গে বিমল ও কুমারের পরিচয় করিয়ে দিলেন। ভূপতিবাবুর বয়স 35-এর বেশি হবে না, চেহারা লম্বা চওড়া, রং ফর্সা, মুখশ্রী সুন্দর। বিমল হাসি মুখে বললে, আপনার 20,000 টাকার গন্ধ পেয়ে আমরা এখানে ঊর্ধ্বশ্বাসে ছুটে এসেছি। ভূপতি বললেন, হ্যাঁ, হত্যাকারীকে ধরতে পারলেই ওই টাকা আমি উপহার দেব। এর মধ্যে আমি 20,000 টাকার একখানি চেক আমার অ্যাটর্নির কাছে জমা রেখেছি। বিমল নীরবে কৌতূহলী চোখে ঘরের সাজসজ্জা লক্ষ্য করতে লাগলো। এ ঘরের ভিতরে এলেই বোঝা যায় এর মালিক খুব শিকার ভক্ত লোক। মেঝের উপর বাঘ ভালুকের ছাল পাতা, দেয়ালের গায়ে টাঙানো রয়েছে বুনো বাঘ আর হরিণের মাথা বা শিং ও হরেক রকমের ধনুক, বর্ষা প্রভৃতি অস্ত্রশস্ত্র। বিমল বললে, আপনি কি শিকার করতে খুব ভালোবাসেন? ভূপতি বললেন, খুব খুব বেশি ভালোবাসি। শিকারের লোভে আমি কোথায় না গিয়েছি। আফ্রিকা, সুমাত্রা, জাভা, বর্নিও, সিলন, বার্মা, কিছুই আর বাকি নেই। ওই যে সব অস্ত্রশস্ত্র দেখছেন, ওগুলি আমি নানান দেশ থেকে সংগ্রহ করে এনেছি। সুন্দরবাবু বললেন, আমিও শিকার করতে ভালোবাসি, তবে আপনি করেন জন্তু শিকার আর আমি করি মানুষ শিকার। বিমল বললে, মোহনবাবুর বাড়ি এখান থেকে কোন দিকে? সুন্দরবাবু বললেন, উত্তর দিকে। জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখুন না, ওই যে বাগানের ওপারে ওই লাল বাড়িখানা। দোতলার ডান পাশে সব শেষে যে ঘরখানা দেখছেন, ওই ঘরেই মোহনবাবুর মৃত্যু হয়েছে। মাঝখানের জানলার দিকে চেয়ে দেখুন, যে খাটে তিনি শুতেন তারও খানিক অংশ এখান থেকে আপনি দেখতে পাবেন। ভূপতি দুঃখিত স্বরে বললেন, ও ঘরের দিকে তাকালে আমার বুকটা হু হু করে ওঠে। বিমল সহানুভূতির স্বরে বললে, এটা তো খুবই স্বাভাবিক ভূপতিবাবু। আপনি কি বাগান পেরিয়ে ওই বাড়িতে যেতেন? না, ওর ভিতর দিয়ে যাওয়ার কোনো উপায়ই নেই। একে তো চারিদিকে উঁচু পাঁচিল, তার উপরে ওটা হচ্ছে পরের বাগান। বাগানের ওপার থেকে এ বাড়িতে ঢোকবার কোনো দরজাও নেই। সুন্দরবাবু বিমলের দিকে ফিরে বললেন, এখানে এসে 20,000 টাকা পাকা খবরটা পেলেন তো? এখন চলুন, আমার হাতে অনেক কাজ আছে। বিমল বলে, হ্যাঁ যাচ্ছি। ভূপতিবাবুর এই ঘরখানি কিন্তু আমার ভারী ভালো লাগছে। বলতে বলতে ও চারদিকে তাকাতে তাকাতে কয়েক পা এগিয়ে গিয়ে এক জায়গায় দাঁড়িয়ে পড়ে জিজ্ঞেস করলে, এই বর্ষাটা কোন দেশের ভূপতিবাবু? বর্নিওর। বিমল হাত বাড়িয়ে বর্ষাটা নামাতে গেল, কিন্তু ভূপতি শশব্যস্ত হয়ে বলে উঠল, করেন কি, ওর ফলায় বিষ আছে। কিন্তু বিমল ততক্ষণে বর্ষাটা নামিয়ে নিয়েছে। সে শান্তভাবে বললে, ভয় নেই, আমি খুব সাবধানে এটা নাড়াচাড়া করব। কিন্তু এর ফলায় কি বিষ আছে? ইপো গাছের বিষ? ভূপতি
কিছুক্ষণ অবাক হয়ে বিমলের মুখের পানে তাকিয়ে ধীরে ধীরে বললে, আপনি কি করে জানলেন? সে কথার জবাব না দিয়ে বিমল বললে, বর্ষার ডান্ডিটা তো দেখছি জাজাং কাঠে তৈরি। সুন্দরবাবু বললেন, এর ডান্ডিটা আবার ফাঁপা। আচ্ছা, এর কারণ কি বিমলবাবু? কারণ এর দ্বারা বর্ষার কাজ চালানো গেলেও আসলে এটি বর্ষা নয়। আচ্ছা, বর্ণীয় থেকে কি বলে ডাকা হয় ভূপতিবাবু? আমার মনে নেই। আমার মনে আছে, এর নাম হচ্ছে সুম্পিটান। সুন্দরবাবু বললেন, বাবা কি বিচ্ছিরি নাম, কিন্তু আপনি জানলেন কেমন করে? আপনি ওকে বর্ণীয়তে গিয়েছিলেন? গিয়েছিলাম, সুম্পিটান ব্যবহার করতেও শিখেছিলাম। এটা একবার ধরুন না, আপনাকে ওর ব্যবহার আমি হাতে নাতে শিখিয়ে দিচ্ছি। সুন্দরবাবু আঁতকে উঠে তাড়াতাড়ি ভুঁড়ি দুলিয়ে পিছিয়ে গিয়ে বললেন, না 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 না, আমি সব ব্যবহার ট্যাবহার শিখতে চাই না। শেষটাকে 20-30 লেগে খুঁটুন হব। আপনি আপদ রেখে দিয়ে আসবেন তো আসুন, আমার হাতে ছেলে খেলা করার সময় নেই। আর একটু সবুর করুন সুন্দরবাবু, আপনাকে সুম্পিটানের বাহাদুরিটা না দেখিয়ে আমি তো এখান থেকে এক পা নড়ছি না। হ্যাঁ, শাহুকাঠের ওই কাঠিটা আমাকে একবার দিন তো। সুন্দরবাবু কাঠিটা বিমলের হাতে দিয়ে আশ্চর্য স্বরে বললেন, আপনার মতলবটা কি? বিমল জবাব না দিয়ে জানলার কাছে গিয়ে দাঁড়ালো। সাগু কাঠের লাঠিটা আগে বর্ষার ফাঁপা ডান্ডির গর্তের মধ্যে ঢুকিয়ে দিলে, তারপর জানালা গলিয়ে সেটাকে 2 হাতে তলার দিকে উঁচু করে ফেললে। তারপর ডান্ডির তলার দিক মুখে পুড়ে 2 গাল ফুরিয়ে খুব জোরে দিলে বিষম এক ফুঁ। বাগানের ওপারে মোহনবাবুর বাড়ির ছাদের উপরে একটা চিল চুপ করে বসেছিল। সে হঠাৎ ঘুরতে ঘুরতে ধূপ করে মাটির উপরে পড়ে গেল। সুন্দরবাবু বিস্মিত স্বরে বললেন, কোথাও কিচ্ছু নেই, খামোখা চিলটা পড়ে গেল কেন? বিমল বর্ষাটা নামিয়ে সহজভাবেই বলল, আপনার সাগু কাঠের কাঠিটা তার গায়ে গিয়ে বিঁধেছে। সুন্দরবাবু, সুম্পিটানের ইংরেজি নাম জানেন কি? ব্লো পাইপ। বর্ণীয়ের লোকেরা ব্লো পাইপে বিষাক্ত কাঠি ঢুকিয়ে এইভাবেই জন্তু বা শত্রু নিপাত করে। এই তীরকাঠির গতি বড় কম নয়, 70 গজ দূরেও সে মারাত্মক। বর্ণীয়ে কাঠিতে ইপো গাছের বিষ ব্যবহার করা হয়, কিন্তু আমার বিশ্বাস এই কাঠিতে অন্য কোনো রকম বেশি তীব্র বিষ লাগানো হয়েছে। আরে আরে ভূপতিবাবু, পায়ে পায়ে পিছু উঠে কোথায় যাচ্ছেন? আমি সুন্দরবাবুর সঙ্গে কথা কইছি বটে, কিন্তু ওই অগাধ জলের রুই কাতলা আরশিখানার দিকে চেয়ে আপনার উপরেও কিন্তু সজাগ দৃষ্টি রেখেছি। পালাবার চেষ্টা করবেন না। আমি বর্ষা ছুঁলে আপনি কিন্তু মারা পড়তে পারেন। আপনার মতো দুরাত্মা ছুঁচোকে মেরে না আমি আমার হাত বন্ধ করতে চাই না। আসল ব্যাপার কি জানেন সুন্দরবাবু? এই ভূপতি মোহনবাবুর লোক দেখানো সেবা করেছিল, কারণ তার দৃঢ় বিশ্বাস ছিল তিনি এই যাত্রা কিছুতেই রক্ষা পাবেন না। কিন্তু মোহনবাবু যখন আবার সামলে উঠে ভূপতির 20 লক্ষ টাকার সম্পত্তি ফিরিয়ে নেবার জোগাড় করলেন, ভূপতি তখন মরিয়া হয়ে ব্লো পাইপের আশ্রয় নিতে বাধ্য হল। সে বর্ণীয় গিয়ে ওই অস্ত্রটির ব্যবহার করতে শিখেছিল। এখান থেকে খাটের উপরে ওই শয্যাশায়ী মোহনবাবুকে দেখা যায়। এখান থেকেই পথের কাঁটা সরালে ভূপতিকে কেউ সন্দেহ করতে পারবে না, কারণ বাংলাদেশের পুলিশ ওই সাগু কাঠের আসল রহস্যটা চিনবে কি করে। অতএব সে নির্ভাবনায় করে বসলো 20,000 টাকার পুরস্কার ঘোষণা। ভূপতি হচ্ছে অগাধ জলের রুই কাতলা, কিন্তু তার দুর্ভাগ্যক্রমে পুলিশ দৈবগতিকে ডেকে এনেছে জলস্থল শূন্যের পরিব্রাজক বিমল আর কুমারকে। কাজে কাজেই ভূপতির পুরস্কার ঘোষণা ব্যর্থ হলো না। সে যখন ফাঁসি কাটে দোললীলার সুখ উপভোগ করবে, তখন আপনি আর আমি করব 20,000 টাকা আধা আধি ভাগ করে নেবার এক সাধু চেষ্টা। কি বলেন? হ্যাঁ? সুন্দরবাবু পকেট থেকে হাতকড়ি বার করে ভূপতির দিকে এগুতে এগুতে বললেন, সুন্দরবাবুর এই বিখ্যাত হচ্ছে এক আশ্চর্য সম্পদ। এর দ্বারা তিনি হাস্য, করুণ, রৌদ্র, অদ্ভুত ও শান্ত প্রভৃতি শাস্ত্রোক্ত 9 রকম রসেরই ভাব প্রকাশ করতে পারেন।